সুস্মিতা তার বাবা মা এবং এক বোন নূপুরের সঙ্গে মধুপুর নামক এক গ্রামে বাস করে। সুস্মিতা এবং নূপুর দুজনেই খুবই সহজ সরল ছিল। সুস্মিতা পড়াশোনা করার পর টিউশন পড়ানো শুরু করে, আর তার বাবা রতনবাবু ছোট্ট একটা মুদিখানার দোকান চালায়। কিন্তু হঠাৎই একদিন শহর থেকে সুস্মিতার জন্য এক অনেক ভালো ধনী পরিবার থেকে বিয়ের সম্বন্ধ আসে। আর সুস্মিতা যেহেতু শিক্ষিত এবং দেখতেও সুন্দরী ছিল, তাই পাত্রপক্ষ সুস্মিতাকে খুব সহজেই পছন্দ করে নেয়। এভাবেই দুই পরিবারের সহমতে সুস্মিতার সঙ্গে মনোজিতের বিয়ে ঠিক হয়। এর ফলে তাদের বাড়িতে খুশির আমেজ বয়ে যায়। দিদি, সবই তো ঠিক আছে, তোর হবু বর, হবু শাশুড়ি মা সবাই কিন্তু খুবই ভালো। ওরা কোনো রকম যৌতুকও চায়নি আর কোনো টাকা পয়সাও দাবি করেনি। কিন্তু তোর শাশুড়ি মা তোর কাছে যেটা আবদার করেছে, বিয়ের দিন তোকে ভালো কোনো মেকআপ আর্টিস্টের কাছ থেকে সাজতে হবে। কারণ ওদের অনেক আত্মীয় স্বজন আছে, তো সবার সামনে বাড়ির বৌমাকে দেখাবে, ওদেরও তো একটা মান সম্মানের ব্যাপার আছে। হ্যাঁ রে বোন, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের গ্রামে তো কোনো পার্লার কিংবা মেকআপ আর্টিস্ট নেই, তাই আমাকে শহরেই কোনো মেকআপ আর্টিস্টের কাছ থেকে মেকআপ করতে হবে। আর শহরে যেতে হলে আমাকে আবার ট্রেনে করেই শহরে যেতে হবে। ট্রেনে করে শহরে যাওয়া, তারপর মেকআপ করে আবার ট্রেনে করে বাড়িতে ফিরে আসা, এসব করতে গিয়ে আমার মেকআপ যদি গলে জল হয়ে যায় তাহলে কি হবে? সেই জন্যই তো আমাদেরকে শহরের কোনো বড় মেকআপ আর্টিস্টের কাছে যেতে হবে, যাতে তোর মেকআপ এমন ভাবে করে দেয় তোর মেকআপ কমপক্ষে 12 ঘন্টা ঠিকঠাক থাকে। তা না হলে শ্বশুর বাড়িতে যেতে যেতে তোর মেকআপের অবস্থা খারাপ হয়ে যাবে। আমি শুনেছি শহরের মেকআপ আর্টিস্টরা কমপক্ষে 20,000 টাকা তো নেবেই। তারপর তোর লেহেঙ্গা, সাজগোজের জিনিসপত্র ভালোই খরচ আছে। হ্যাঁ রে বোন, বাবার উপর অনেক চাপ পড়ে যাবে। সেই জন্য আমি ভেবেছি আমার মেকআপের খরচটা আমি নিজেই জমিয়ে নেব। এতদিনে টিউশন পড়িয়ে আমি বেশ কিছু টাকা জমিয়েছি, আর এখনো তো হাতে কয়েক মাস সময় আছে। আমি বেশি বেশি বাচ্চাদেরকে পড়ালে আশা করছি আরো 20,000 টাকা জমিয়ে নিতে পারবো। তুই শুধু একটা ভালো মেকআপ আর্টিস্টের খোঁজ কর, তাহলেই হবে। এভাবেই সময় কাটতে থাকে, আর সুস্মিতা টিউশন পড়িয়ে নিজের মেকআপের জন্য 20,000 টাকা জমিয়ে ফেলে। টাকা জমানো হয়ে গেলে সুস্মিতা এবং নূপুর শহরে চলে যায়, আর তারা তমলিকা নামে এক মেকআপ আর্টিস্টকে বুক করে। তমলিকা ব্রাইডাল মেকআপ করানোর জন্য 25,000 টাকা চেয়ে বসে। অনেক কাকুতি মিনতি করার পর শেষ পর্যন্ত সে 22,000 টাকার বিনিময়ে সুস্মিতাকে ব্রাইডাল মেকআপ করাতে রাজি হয়ে যায়। এর ফলে সুস্মিতা এবং নূপুর দুজনেই 2,000 টাকা অ্যাডভান্স দিয়ে বাড়িতে ফিরে আসে। এরই মধ্যে সুস্মিতা শহর থেকে ভালো ব্রাইডাল লেহেঙ্গা এবং পছন্দ মতো জুয়েলারি কিনে ফেলে। আর দেখতে দেখতে সুস্মিতার বিয়ের দিন চলে আসে। বিয়ের দিন সকালবেলা বিয়ের কিছু নিয়ম আচার্য পালন করার পর নূপুর তার দিদিকে নিয়ে ব্রাইডাল মেকআপ করার জন্য ট্রেনে উঠে পড়ে। দিদি, তোর লেহেঙ্গার ব্যাগটা আমার কাছে দে, কারণ তোর লেহেঙ্গাটা তো খুবই ভারী। আমাকে লেহেঙ্গার ব্যাগটা দিয়ে তুই তোর কাঁধে পার্সটা ঝুলিয়ে নে। একটু পরেই কিন্তু আমরা ট্রেন থেকে নেমে যাব। ট্রেন থেকে নেমে 2 মিনিট হাঁটলেই তমলিকা দিদি স্টুডিওতে পৌঁছে যাব। এভাবেই দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই সুস্মিতা এবং নূপুর শহরে গিয়ে পৌঁছায়। তারা যখন ট্রেন থেকে নামে তখনই হঠাৎ করে একজন চোর সুস্মিতার হাত থেকে তার কাঁধের ব্যাগ নিয়ে ছুটে পালিয়ে যায়। এর ফলে সুস্মিতা এবং নূপুর দুজনেই প্রচন্ড পরিমাণে বিপদে পড়ে। কি সর্বনাশ হয়ে গেল বোন, ওই ব্যাগের মধ্যে আমার 20,000 টাকা ছিল। এবার আমি কিভাবে মেকআপ করব? এত কষ্ট করে টিউশন পড়িয়ে আমি টাকাগুলো জমিয়েছিলাম, আর আজকে সেই টাকাগুলো চলে গেল। আমার কপালটা ভীষণই খারাপ। ওই চোরের কখনো ভালো হবে না, আমাদের অভিশাপ লাগবে দেখিস। দিদি, তুই কান্নাকাটি করিস না, চল আমরা বরং একবার তমলিকা দিদির কাছে গিয়ে ব্যাপারটা বলি। আমরা বিপদে পড়েছি শুনে উনি যদি তোকে ফ্রিতে ব্রাইডাল মেকআপ করিয়ে দেয় তাহলে তো খুব ভালোই হবে। এছাড়া তো আমাদের কাছে আর কোনো উপায় নেই, তাই না? এই বলে সুস্মিতা এবং নূপুর দুজনেই মেকআপ আর্টিস্ট তমলিকার কাছে চলে যায়, আর তারা কাঁদতে কাঁদতে সমস্ত ঘটনা খুলে বলে। কিন্তু তমলিকা কিছুতেই তাদের কথা বিশ্বাস করতে চায় না। তোমরা কি ভেবেছো তোমরা আমার কাছে এসে কেঁদে কেঁদে মিথ্যা গল্প শোনাবে আর আমি তোমাদের কথা বিশ্বাস করে নেব? সবই বুঝতে পারছি, ফ্রিতে মেকআপ করানোর জন্য তোমরা আমাকে ইমোশনালি ফুল করার চেষ্টা করছো। আমি তোমাদের ফাঁদে কিছুতেই পড়বো না। এখনই চলে যাও তোমরা এখান থেকে। আমার সময় নষ্ট করার জন্য তোমরা যে 2,000 টাকা অ্যাডভান্স দিয়েছিলে সেটাও কিন্তু তোমরা আর পাবে না বলে দিলাম।
দিদি, আপনি দয়া করে আমাদের কথা বিশ্বাস করুন, আমরা সত্যি বলছি। আমরা পুরো 20,000 টাকা নিয়ে আপনার কাছে আসছিলাম, কিন্তু একজন চোর আমাদের টাকার ব্যাগ নিয়ে পালিয়ে গেছে। আজকে যদি আমার দিদিকে আপনি সাজিয়ে না দেন, তাহলে আমার দিদি যে আর কারোর কাছে সাজতেই পারবে না, কারণ আমাদের কাছে এখন আর কোনো টাকা নেই আর সময়ও নেই। পাত্রপক্ষ বলা হয়েছে মেয়েকে যেন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে শ্বশুর বাড়িতে পাঠানো হয়। ফ্রিতে আমি তোমাদেরকে একটা লিপস্টিক পর্যন্ত পরাতে পারবো না। তোমরা কি জানো আমার একটা লিপস্টিকের দাম 5,000 টাকার উপরে? তাই চুপচাপ এখান থেকে কেটে পড়ো। আমি এখানে দান ক্ষেত্র খুলে বসিনি যে তোমাদেরকে ফ্রিতে মেকআপ করিয়ে দেব। আজকাল কোনো মেকআপ আর্টিস্ট কাউকে ফ্রিতে মেকআপ করায় না। এভাবেই তমলিকা তাদেরকে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয়। সুস্মিতা এবং নূপুরের কাছে আর কোনো উপায় না থাকায় তারা আবার ট্রেনে উঠে পড়ে। কিন্তু ট্রেনে উঠে সুস্মিতা প্রচন্ড পরিমাণে কান্নাকাটি করতে থাকে। আমার ভীষণ ভয় করছে রে বোন, জানি না উপরওয়ালা আমার কপালে কেন এত দুঃখ লিখেছে। বারবার করে মনোজিতের মা আমাকে বলে দিয়েছে আমি যেন শহরের ভালো কোনো মেকআপ আর্টিস্টের কাছ থেকে মেকআপ করাই, কারণ ওদের ওখানে যারই বিয়ে হোক না কেন সবসময় মেয়েদেরকে পার্লার থেকেই সাজানো হয়। আর দেখ, আজকে আমার জন্য মনোজিতের পরিবারের অসম্মান হবে। কি আর করা যাবে দিদি, তুই এরকম ভাবে কাঁদিস না, তোর শরীর খারাপ করবে। এখন তো আমাদের কাছে আর কোনো উপায় নেই। বিকাল হয়ে গেছে, এখন বাড়িতে যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে, আর সন্ধ্যাবেলাতেই তো তোর বিয়ের লগ্ন আছে। আমি বরং বাড়িতে গিয়ে তোকে হালকা করে একটু কাজল, লিপস্টিক আর আইলাইনার দিয়ে সাজিয়ে দেব। এছাড়া তো আমাদের কাছে আর কোনো উপায় নেই। কিন্তু বাড়িতে মেকআপ করা আর মেকআপ আর্টিস্টের কাছে মেকআপ করা দুটো তো সম্পূর্ণ আলাদা। মনোজিতের ফ্যামিলি যখন দেখবে আমি বাড়িতেই সাধারণভাবে মেকআপ করেছি, তখন তোরা রেগে যেতে পারে, আর ওরা যদি রেগে গিয়ে বিয়েটা ভেঙে দেয় তাহলে কি হবে? দিদি, তুই কিন্তু অতিরিক্ত টেনশন করছিস। এরকম কিছুই হবে না। আমি বরং আগে ভাগেই তোর হবু শাশুড়ি মাকে ব্যাপারটা খুলে বলবো যে আমরা এরকম ট্রেনে করে টাকা নিয়ে মেকআপ আর্টিস্টের কাছেই যাচ্ছিলাম, আর একজন চোর আমাদের টাকার ব্যাগ নিয়ে পালিয়ে গেছে, তাই তুই মেকআপ আর্টিস্টের কাছে সাজতে পারিসনি। কিন্তু তোর কি মনে হয় যে আমার হবু শাশুড়ি মা আমাদের কথা বিশ্বাস করবে? ওনারা হয়তো ভাববেন আমরা গরিব বলে টাকা পয়সা জোগাড় করতে পারিনি, তাই মেকআপ আর্টিস্টের কাছে মেকআপ করাইনি। আমার তো মনে হচ্ছে আজকে নিশ্চয়ই আমার কপালে কোনো দুঃখ লেখা আছে। ঠিকঠাক ভাবে আমার বিয়েটা হবে কিনা তাই নিয়ে সন্দেহ। এভাবেই সুস্মিতা এবং নূপুর ট্রেনে বসে নিজেদের মনের দুঃখ আলোচনা করে। আর সেই ট্রেনের বগিতেই কমলিকা নামে একজন মহিলা অনেকক্ষণ ধরে বসে বসে সুস্মিতা এবং নূপুরের সমস্ত কথাই শুনতে থাকে। সুস্মিতা এবং নূপুরের দুঃখের কথা শুনি কমলিকার প্রচন্ড পরিমাণে খারাপ লাগে, তাই সে সুস্মিতাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। আমি তোমাদের সব কথাই শুনলাম। তোমাদের সঙ্গে এরকম একটা ঘটনা ঘটেছে জেনে সত্যি আমার ভীষণ খারাপ লাগছে। তবে তোমাদের আর চিন্তা নেই, আমি তোমাকে মেকআপ করে দেব। আমিও একজন ছোটখাটো মেকআপ আর্টিস্ট, আর আমি এখন কদমপুর স্টেশনে যাচ্ছি। ওখানে একটা ব্রাইডাল মেকআপের কাজ আছে। আমার সাথে আমার অ্যাসিস্ট্যান্ট আছে। কদমপুর স্টেশন আসতে আর মাত্র 8 ঘন্টা সময় বাকি আছে। আমি 8 ঘন্টার মধ্যেই তোমাকে সুন্দর করে সাজিয়ে দেব। তারপর আমাকে কিন্তু আবার নেমে যেতে হবে। কমলিকার কথা শুনে সুস্মিতা এবং নূপুর দুজনেই প্রচন্ড পরিমাণে অবাক হয়। আপনি সত্যি বলছেন আপনিও একজন মেকআপ আর্টিস্ট? কিন্তু দিদি, আমরা কিন্তু আপনাকে মেকআপ করানোর বদলে কোনো টাকা দিতে পারবো না, কারণ আমাদের কাছে এখন কোনো টাকা নেই। না না, আমাকে কোনো টাকা দিতে হবে না। আমি শুধু একটা ভিডিও রেকর্ড করব। আমি তোমার দিদির মেকআপ করব, আর আমার অ্যাসিস্ট্যান্ট সেটার ভিডিও শুট করবে। আসলে আমি আগে কখনো এরকম ট্রেনের মধ্যে ব্রাইডাল মেকআপ করাইনি, তাই আজকে আমার একটা নতুন ধরনের অভিজ্ঞতা হবে। সেটাই আমি সবার সঙ্গে শেয়ার করে নিতে চাই। কিন্তু দিদি, তুমি যে ট্রেনের মধ্যে বসে বসে মেকআপ করবে, তোমার তো সমস্যা হবে, কারণ ট্রেনের মধ্যে বসে মেকআপ করানো কিন্তু সহজ ব্যাপার নয়। তার উপর তোমার হাতে মাত্র 8 ঘন্টা সময় আছে। 8 ঘন্টার মধ্যে ব্রাইডাল মেকআপ, এটা কি কখনো সম্ভব? ব্রাইডাল মেকআপ করার জন্য কমপক্ষে 2 ঘন্টা সময় দরকার। মন থেকে কেউ যদি কোনো কাজ করতে চায় তাহলে সেটা নিশ্চয়ই সম্পন্ন হয়। আজকে এটাই আমার কাছে একটা বড় পরীক্ষা। আজকে যেরকম ট্রেনের মধ্যে আমি কাউকে হেল্প করতে পারবো, এটা আমার কাছে সৌভাগ্যের ব্যাপার। এই যে তুমি ট্রেনের ওয়াশরুমে গিয়ে তাড়াতাড়ি করে জামাটা খুলে তোমার লেহেঙ্গাটা পরে চলে এসো। এই শুনে সুস্মিতা তাড়াতাড়ি করে ট্রেনের ওয়াশরুমে চলে যায়, আর সে ট্রেনের ওয়াশরুমের মধ্যে পোশাক পরিবর্তন করে ব্রাইডাল লেহেঙ্গা পরে চলে আসে। কমলিকা খুব সুন্দর করে সুস্মিতার মুখে মেকআপ করাতে শুরু করে। ট্রেনের মধ্যে এরকম অভিনব দৃশ্য দেখে সকলেই প্রচন্ড পরিমাণে অবাক হয়। ট্রেনের প্যাসেঞ্জাররা সকলেই নিজের নিজের ফোন বের করে ফটো তুলতে শুরু করে, আবার কেউ বা ভিডিও রেকর্ডিং করে। এভাবেই মাত্র 8 ঘন্টার মধ্যেই কমলিকা সুস্মিতাকে খুব সুন্দর করে সাজিয়ে দেয়।
আর সুস্মিতা যখন আয়নাতে নিজেকে দেখে তখন সে নিজেই নিজেকে চিনতে পারে না। আমি যে আপনাকে কিভাবে ধন্যবাদ জানাবো আমি বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে নিশ্চয়ই উপরওয়ালা আপনাকে এখানে পাঠিয়েছে। আমি তো স্বপ্নেও ভাবিনি ট্রেনের মধ্যে বসে আমাকে বিয়ের জন্য তৈরি হতে হবে। আপনার এই উপকার আমি কখনো ভুলবো না। আপনি আপনার ফোন নাম্বারটা অবশ্যই আমাকে দিয়ে দিন। আমি আপনার প্রাপ্য টাকা আজ না হয় কাল আপনাকে ফিরিয়ে দিতে চাই। আরে না না বোন, তুমি তো আমার বোনের মতোই। আমি তোমার কাছ থেকে টাকা নিতে পারবো না, তবে তুমি আমার ফোন নাম্বার নিতেই পারো। তোমার বিয়ের জন্য তোমাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। বিয়ের পর হাসি খুশি সংসার করো এই কামনা করি। এই বলে কমলিকা পরের স্টেশনে তার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে নেমে যায়। আর কিছুক্ষণের মধ্যেই সুস্মিতা এবং নূপুরও ট্রেন থেকে নেমে পড়ে। সুস্মিতা যখন ব্রাইডাল মেকআপ করে বাড়িতে গিয়ে উপস্থিত হয় তখন তাকে দেখে সকলে চমকে ওঠে, কারণ সুস্মিতাকে দেখতে অত্যন্ত সুন্দর লাগে। তাই বিয়ে বাড়ির সকলেই সুস্মিতার অনেক অনেক প্রশংসা করতে শুরু করে। আর এমন সময় মনোজিত বরযাত্রী নিয়ে সেখানে এসে উপস্থিত হয়। বাহ, তোমাকে তো ভীষণ সুন্দর লাগছে বৌমা। আমার তো মনে হচ্ছে আমারই নজর লেগে যাবে। তোমাকে দেখতে একেবারে পরীদের মতো মনে হচ্ছে। এই যে কে কোথায় আছো, আমারও বৌমার সঙ্গে কয়েকটা ফটো তুলে দাও। এই শুনে সুস্মিতা প্রচন্ড পরিমাণে খুশি হয়। এভাবেই ধুমধাম করে সুস্মিতার সঙ্গে মনোজিতের বিয়ে হয়ে যায়। আর অন্যদিকে কমলিকা ট্রেনের মধ্যে যেভাবে সুস্মিতাকে সাজায় সেই ভিডিও রেকর্ডিং সে ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদি সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয়। আর মুহূর্তের মধ্যেই সেই ট্রেনের মধ্যে ব্রাইডাল মেকআপ করানোর ভিডিও ভাইরাল হয়ে যায়, যার ফলে কমলিকাও প্রচুর পরিমাণে বিখ্যাত হয়ে ওঠে। আর দূর দূরান্ত থেকে লোকজন কমলিকার কাছে মেকআপ করানোর জন্য আসে। এর ফলে কমলিকা প্রচন্ড পরিমাণে খুশি হয়। দেখেছিস রিঙ্কি, সেদিন আমি ট্রেনে বসে ওই মেয়েটার ব্রাইডাল মেকআপ করেছিলাম বলে আজকে আমি এই জায়গাতে পৌঁছাতে পেরেছি। কথায় আছে, কেউ যদি কোনো অসহায় ব্যক্তিকে সাহায্য করে তাহলে তার বিপদ আপদে উপরওয়ালা সবসময় তার সাথে থাকে। আর আজকে আমি সেটার প্রমাণও পেয়ে গেছি। ঠিক এমন সময় হঠাৎ করে কমলিকাকে নূপুর ফোন করে বলে, দিদি আমাকে চিনতে পারছো? মনে আছে তুমি ট্রেনে আমার দিদির মেকআপ করেছিলে? আমি সুস্মিতার বোন নূপুর। আমারও বিয়ে ঠিক হয়েছে। আমি কিন্তু তোমার কাছেই সাজতে চাই। তুমি আমাকে সাজাবে তো? সাজাবো না মানে? নিশ্চয়ই সাজাবো। তোমাদের জন্যই তো আজকে আমি এমন জায়গায় পৌঁছাতে পেরেছি। তুমি আমাকে ফোন করেছো, আমি খুব খুশি হয়েছি। তোমাকে কবে কোথায় সাজাতে হবে বলো, আমি পৌঁছে যাব। এভাবেই নূপুরও নিজের বিয়েতে কমলিকার কাছে ব্রাইডাল মেকআপ করায়। আর এভাবেই দুই বোন বিয়ের পর হাসি খুশি সংসার করতে থাকে। রমলা দেবী তার একমাত্র মেয়ে তানির সঙ্গে নারায়ণপুর নামক এক গ্রামের ছোট্ট কুড়ে ঘরে বসবাস করে। রমলা দেবীর স্বামী ভীষণ বদ চরিত্রের পুরুষ হওয়ায় সে তার বউ এবং মেয়েকে ছেড়ে দিয়ে শহরে অন্য এক মহিলার সঙ্গে বসবাস করা শুরু করেছিল। রমলা নিজের সংসার চালানোর জন্য একটা টাকাও তার স্বামীর কাছ থেকে নেয় না। সে গ্রামের রাস্তায় ঘুরে ঘুরে মুড়ি চানাচুর বিক্রি করে তানির পড়াশোনার খরচ এবং সংসারের খরচ চালায়। রমলা একদিন তানিকে বলে, তানি, আজকে রেশন তোলার দিন। তুই সকাল সকাল গিয়ে 2 টাকা দামে চাল তুলে নিয়ে আসবি। আমি মুড়ি ভেজে রাখবো। আর ফেরার পথে একটু বেসন আর কাঁচা বাদাম কিনে নিবি। চানাচুরও তৈরি করে নেব। তারপর মুড়ি আর চানাচুর ভেজে গ্রামে বিক্রি করতে বেরোবো। মা, আমার রেশন তুলতে যেতে ভীষণ লজ্জা লাগে। আমার উপর পাড়ার লোক ভীষণ হাসাহাসি করে। আমি যেতে পারবো না। তুমি গিয়ে ওই 2 টাকা দামের চাল আর বেসন কিনে নিয়ে আসো। কতবার বলেছি এমন রাস্তায় ঘুরে মুড়ি চানাচুর বিক্রি করা বন্ধ করে দাও। বাবার কাছে টাকা চাইলে বাবা ঠিক আমাদের টাকা দিয়ে দিত। তা না করে তুমি ফেরিওয়ালার মতো মুড়ি চানাচুর নিয়ে ঘুরে বেড়াও। নিজের মেয়ের মুখে এমন কথা শুনে রমলা মনে মনে ভীষণ কষ্ট পায়। সে নিজেই রেশনের দোকান থেকে চাল আনতে যায় এবং ফেরার পথে চানাচুর তৈরি করার প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিয়ে আসে। রমলা নিজের হাতে বালি দিয়ে চাল ভেজে সুস্বাদু মুড়ি তৈরি করে। বেসন গুলে নিয়ে বাদাম ভেজে এবং তার মধ্যে টক ঝাল মিষ্টি মশলা মিশিয়ে চানাচুর তৈরি করে। কিছুক্ষণের মধ্যেই সে মুড়ি চানাচুরের ঝুড়ি নিয়ে রাস্তায় ঘুরে ঘুরে মুড়ি চানাচুর বিক্রি করতে বেরিয়ে পড়ে। মুড়ি চানাচুর লাগবে? মুড়ি চানাচুর, গরম গরম ভাজা মুড়ি চানাচুর। 1 ঠোঙ্গা মুড়ি চানাচুর 10 টাকা। খেয়ে মনে শান্তি পাবেন। মুড়ি চানাচুর লাগবে? মুড়ি চানাচুর। রমলার মুড়ি চানাচুর বিক্রির ডাকাডাকি শুনেও গ্রামের অনেক পথচারী তার কাছে মুড়ি চানাচুর কিনে খায়। রমলার মুড়ি চানাচুর মাখায় এক অদ্ভুত ধরনের স্বাদ ছিল।
সকলে তার মাখা মুড়ি চানাচুর খেতে ভীষণ পরিমাণে পছন্দ করত। রমলা মুড়ি চানাচুর বিক্রি করছে এমন সময় গ্রামের মোড়ল তরুণবাবু তার কাছে আসে। কিরে রমলা, আমার জন্য ভালো করে লঙ্কা কুচি আর পেঁয়াজ দিয়ে মুড়ি চানাচুর মাখাতো। গ্রামের লোকেদের সমস্যা মেটাতে মেটাতে মাথা পুরো ঘেটে ঘ হয়ে আছে। তোর হাতের মুড়ি চানাচুর খেয়ে মাথাটা একটু ঠান্ডা করি দে। হ্যাঁ দাদা বাবু, আপনি দাঁড়ান, আমি এক্ষুনি আপনাকে মুড়ি চানাচুর মেখে দিচ্ছি। আজকে সকালেই গরম গরম মুড়ি আর চানাচুর ভেজেছি। রমলা তরুণবাবুকে খুবই সুস্বাদু করে এক ঠোঙা মুড়ি চানাচুর মেখে দেয়। তরুণবাবু রমলার হাতের মুড়ি চানাচুর খেয়ে ভীষণ খুশি হয়। সত্যি রমলা, তোর হাতের মুড়ি চানাচুর যে একবার খাবে সে জীবনে অন্য কোথাও আর মুড়ি চানাচুর খেতে চাইবে না। আমায় তুই 4 ঠোঙা মুড়ি চানাচুর প্যাক করে দে, আমি বাড়ি নিয়ে যাব। বউয়ের সাথে বসে গরম গরম চা দিয়ে মুড়ি চানাচুর খাবো। দাদা বাবু, আপনার মতো ভালো মানুষ আমি জীবনে দেখিনি। আপনি আমার কাছে ঈশ্বরের দূতের মতো। আমি গ্রামের রাস্তায় ঘুরে ঘুরে মুড়ি চানাচুর বিক্রি করি, তবু আপনি আমার কাছ থেকে একটা টাকাও শুল্ক নেন না। সত্যি আপনার মতো লোক এখনকার দিনে হয় না। ব্যাস ব্যাস, ঠিক আছে ঠিক আছে, তোকে আর আমায় অত তেল দিতে হবে না। ও হ্যাঁ, তোকে একটা কথা বলারও আছে। প্রত্যেক বছরের মতো আমি এবারেও গ্রামের বড় মাঠে একটা ক্রীড়া প্রতিযোগিতা আর বসে আঁকার প্রতিযোগিতার আয়োজন করেছি। গ্রামের সব বাচ্চারাই অংশগ্রহণ করবে। আমি ঠিক করেছি সবাইকে আমি তোর হাতের মুড়ি চানাচুর খাওয়াবো। রমলা তরুণবাবুর কথা শুনে ভীষণ খুশি হয়। সে সকলের জন্য মুড়ি চানাচুর তৈরি করে খাওয়াতে রাজি হয়ে যায়। দেখ রমলা, তুই পারবি তো? এই অনুষ্ঠানে শহর থেকে অনেক নামি দামি গেস্ট আসবে, তাই আমার অনুষ্ঠানটা যাতে নষ্ট না হয় তুই সকাল সকাল বড় মাঠে মুড়ি চানাচুর নিয়ে চলে আসবি। তুই কারোর কাছ থেকে মুড়ি চানাচুরের দাম নিবি না, আমি তোকে ঠোঙা হিসেবে মুড়ি চানাচুরের দাম দিয়ে দেবো। আমি সবাইকে ফ্রিতে তোর হাতের মুড়ি চানাচুর খাওয়াতে চাই। আচ্ছা দাদা বাবু, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সবাইকে মুড়ি চানাচুর খাইয়ে খুশি করে দেব। আপনি যখন আমাকে এই দায়িত্ব দিয়েছেন, আমি নিশ্চয়ই আপনার মান রাখবো। রতনবাবু রমলাকে কিছু টাকা অ্যাডভান্স করে এবং নিজের বউয়ের জন্য মুড়ি চানাচুর নিয়ে বাড়ি চলে যায়। রমলা অত মুড়ি চানাচুরের অর্ডার পেয়ে ভীষণ খুশি ছিল। সে মনের আনন্দে বাড়ি ফিরে আসে। বাড়ি এসে সে তার মেয়েকে গ্রামের ক্রীড়া এবং বসে আঁকা প্রতিযোগিতার দিন মুড়ি চানাচুর বিক্রি করার কথা জানায়। এই কথা শুনে তানি তার মায়ের উপর ভীষণ রেগে যায়। কি? না না, তুমি ওখানে মুড়ি চানাচুর বিক্রি করবে না। তুমি এক্ষুনি তরুণবাবুকে না করে দাও, কারণ আমি আর আমার বান্ধবীরা ওই প্রতিযোগিতায় নাম দেব, আর তুমি আমার মা হয়ে ওখানে মুড়ি চানাচুর বিক্রি করবে? এটা কিছুতেই হবে না। আমার একটা প্রেস্টিজ আছে তো, নাকি? তুই কোন লাট সাহেবের মেয়ে রে, যে তোর মা মাঠে মুড়ি চানাচুর বিক্রি করলে তোর মান সম্মান চলে যাবে? ভুলে যাস না, আজকে আমি মুড়ি চানাচুর বিক্রি করি বলেই দুজনে দুমুঠো খেতে পারছি। আমার অমন খাওয়ার দরকার নেই। এমন করে বলছো যেন তুমি রোজ রোজ আমাকে মন্ডা মিঠাই খাওয়াচ্ছ। এর থেকে তো বাবার কাছে থাকলেই মনে হয় ভালো হতো। আমার নতুন মা আমার অনেক সেবা যত্ন করত। রাস্তায় রাস্তায় মুড়ি চানাচুর বিক্রি করে বেশি গরম হয়ে গেছে তোমার। তানি তার মায়ের উপর রাগ করে কিছু না খেয়ে ঘুমিয়ে পড়ে। নিজের মেয়ের মুখে এমন কটু কথা শুনে রমলার চোখ থেকে জল বেরিয়ে আসে, কিন্তু নারীর টান থাকায় সে তার মেয়েকে কোনো কথা বলে না। এভাবে প্রায় অনেক দিন কেটে যায়। একদিন তরুণবাবু শহরের নামী বিজনেসম্যান সৌরভ বাবুকে ফোন করে। স্যার, আমি আপনাকে অনেকদিন ধরে ফোনে ট্রাই করছি, বাট আপনি বিজনেস মিটিং এ ব্যস্ত থাকায় আমার কল রিসিভ করতে পারেননি। আমি গ্রামে আপনার ট্রাস্টের বাচ্চাদের জন্য একটা ক্রীড়া আর অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছি। আপনি যদি প্রোগ্রামে আসেন তাহলে আমরা ভীষণ খুশি হব। ধ্যাত মশাই, আমি ওই ধারে গোবিন্দপুরে যাব না। এত টাকা আপনার গ্রামের ডেভেলপমেন্টের জন্য খরচা করছি, কিন্তু ওখান থেকে কোনো ইনোভেটিভ বিজনেস আমি পাচ্ছি না। আমার তো মনে হচ্ছে আমি তো শুধু শুধু ভরসে ঘি ঢালছি। প্লিজ স্যার, আপনি রাগ করবেন না, আপনি শুধু একবার আসুন। আপনি না আসলে আমি কিভাবে অনুষ্ঠান শুরু করবো বলুন? আপনি দয়া করে আমার রিকোয়েস্টটা রাখুন। হ্যাঁ, আমার ট্রাস্টের টাকাই তো আপনার সংসার চলে, আমি কি বুঝি না নাকি? ঠিক আছে, আমি যাওয়ার চেষ্টা করছি, রাখুন ফোন। সৌরভ বাবু তরুণবাবুর মুখের উপর ফোন কেটে দেয়। এভাবে প্রায় অনেক দিন কাটে। ক্রীড়া এবং বসে আঁকা প্রতিযোগিতার দিন চলে আসে। রমলা সকাল সকাল ঘুম থেকে উঠে মুড়ি ও চানাচুর তৈরি করে নিয়ে বড় মাঠে চলে যায়। তরুণবাবু তাকে একটি গাছের তলায় জায়গা করে সেখানে বসিয়ে দেয়। সব বাচ্চারা দলে দলে বড় মাঠে এসে ভিড় জমাতে শুরু করে দেয়। তানিও সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য বড় মাঠে আসে, কিন্তু সে তার মাকে না চেনার ভান করে থাকে। ক্রীড়া এবং বসে আঁকা প্রতিযোগিতা শুরু হয়। সৌরভ বাবু প্রতিযোগিতার অনুষ্ঠানে এসে উপস্থিত হয়।
ইস কি বিচ্ছিরি রোদ, এই গ্রামটা আমার একেবারে পোষায় না। সকাল থেকে গাড়িতে বসে বসে কোমর ব্যথা হয়ে গেল। রাস্তায় 1 টাকা মুড়ি কিনলাম, সেটাও আবার নেতানো ধরনের। সব চোর, বড় লোকদের দেখেছে, ভেবেছে মুড়ি খাই না, তাই আমার নেতানো মুড়ি ধরিয়ে দিয়েছে। এত ধুলোর মধ্যে মানুষ আসে। তাকে দেখে তরুণবাবু ভীষণ খুশি হয়ে যায় এবং আপ্যায়ন করে বড় মাঠে নিয়ে আসে। সে সৌরভবাবুকে ভিআইপি আসনে বসায়। কয়েক ঘন্টার মধ্যেই ক্রীড়া ও বসে আঁকা প্রতিযোগিতা শেষ হয়ে যায়। সব বাচ্চা দলে দলে ফ্রিতে রমলার হাতের মুড়ি চানাচুর খাওয়ার জন্য গাছের তলায় গিয়ে ভিড় জমাতে থাকে। আচ্ছা তরুণবাবু, সব বাচ্চারা ওই গাছের তলায় গিয়ে ভিড় করছে কেন? ওখানে কি স্পেশাল কিছু অ্যারেঞ্জমেন্ট করেছেন নাকি? দলে দলে গাছতলার দিকে যাচ্ছে যে। স্যার ও কিছু না, গ্রামের একটা ভিকিরি বউ রমলা মুড়ি চানাচুর বিক্রি করে। রমলার হাতের মুড়ি চানাচুরের খুব স্বাদ, তাই ওকে আমি গাছতলায় বসে বাচ্চাদের মুড়ি চানাচুর খাওয়ানোর জন্য বলেছি। টাকা আমিই দিয়ে দেবো। বাবা, ভালোই তো মাথায় বুদ্ধি আপনার। কম টাকার মধ্যে বাচ্চাদের খাইয়ে বাকি টাকা নিজের পকেটে ভরে নেবেন, তাই তো? ভালোই আছেন দেখছি। চলুন আমি একটু মুড়ি চানাচুর খেয়ে দেখি। ওর মুড়ি চানাচুরের কেমন স্বাদ সেটা আমিও দেখতে চাই। চলুন। কি বলছেন কি স্যার? আপনি ওইসব মুড়ি চানাচুর খেতে যাবেন কেন? আমি আপনার জন্য ভালো ভালো খাবারের আয়োজন করেছি। আমার গিন্নিকে দিয়ে আপনার পছন্দের মটন বিরিয়ানি, চিকেন চাপ রান্না করিয়েছি। আপনি ওই খাবার ছেড়ে ওদের সাথে মুড়ি চানাচুর খাবেন? সৌরভবাবু তরুণবাবুর কোনো কথাই শুনতে চায় না। সে রমলার হাতের মুড়ি চানাচুর খাওয়ার জন্য গাছতলায় যায়। এই মেয়ে, আমি ভালো করে মুড়ি চানাচুর মেখে দাও। তরুণবাবু বললো তুমি নাকি খুব ভালো মুড়ি চানাচুর বানাও। দাও, আমি 1 টাকা মুড়ি চানাচুর দাও দেখি। দারুন দারুন, আমি এমন সুস্বাদু মুড়ি চানাচুর কোনোদিনও খাইনি। রমলা অসাধারণ, কি সুন্দর মুচমুচে মুড়ি চানাচুর বানিয়েছো, আমার দারুণ লেগেছে খেতে। আমি তো ভেবেছিলাম এই গ্রামে কোনো বিজনেসই নেই, কিন্তু তোমার হাতের মুড়ি চানাচুর খেয়ে মনে হচ্ছে এখানকার মতো বিজনেস আর কোথাও পাবো না। আমাদের শহরে যেসব প্যাকেট মুড়ি আর চানাচুর বিক্রি হয় সেগুলো মুখে দেওয়া যায় না, সব ভেজাল। আপনার আমার হাতের মুড়ি চানাচুর খেয়ে ভালো লেগেছে শুনে আমার খুব ভালো লাগলো। স্যার, আমাদের গ্রামটা ছোট হতে পারে, কিন্তু এখানকার লোকেরা নিজেদের মতো নিজেরা জীবিকা নির্বাহ করে বেশ আনন্দে দিন কাটিয়ে দেয়। রমলা, তোমার জন্য আমার কাছে একটা প্রস্তাব আছে। আমি ভাবছি প্যাকেটের মুড়ি আর চানাচুরের একটা বিজনেস শুরু করব, আর সেই মুড়ি আর চানাচুর তৈরি করার ডিলারশিপটা আমি তোমায় দেবো। এতে করে তোমারও বিজনেস ভালো চলবে আর আমারও লাভ হবে। রমলা ও তরুণবাবু সৌরভবাবুর কথা শুনে খুব খুশি হয়। রমলা মুড়ি চানাচুর তৈরি করার ডিলারশিপ নিয়ে নেয়। রমলার মেয়ে তানি এতক্ষণ ধরে মুড়ি চানাচুরের প্রশংসা শুনে মনে মনে সে খুব লজ্জাবোধ করতে থাকে। মা, আমি তোমাকে এই মুড়ি চানাচুর বিক্রি করার জন্য অনেক অপমান করেছি। তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আমি আর কখনো তোমাকে মুড়ি আর চানাচুর বিক্রির জন্য খারাপ কথা বলবো না। না না মা, তোর কোনো দোষ নেই। তোর মা সামান্য মুড়ি চানাচুর বিক্রি করে, তাই তোর লজ্জা পাওয়াটাই স্বাভাবিক। কিন্তু এখন আর তোর লজ্জা পাওয়ার দরকার নেই। তোর যেমন নিজের বাবার উপর গর্ব হয়, ঠিক তেমনি আমার কাজের উপরও তোর গর্ব হবে। সৌরভবাবু রমলা ও তানিকে নিজের শহরে নিয়ে চলে যায়। রমলা নিজের হাতে মুড়ি চানাচুর তৈরি করে সৌরভবাবুর কোম্পানিকে সাপ্লাই করে। এমন সুন্দর প্যাকেট মুড়ি চানাচুর খেয়ে শহরের সব লোকের ভীষণ পরিমাণে পছন্দ হয়। ধীরে ধীরে রমলার প্যাকেট মুড়ি চানাচুরের বিক্রি অনেক পরিমাণে বেড়ে যায়। কিছুদিনের মধ্যে রমলা ও সৌরভবাবুর প্যাকেট মুড়ি চানাচুরের বিজনেস ভীষণ পরিমাণে খ্যাতি অর্জন করে। রমলার দুর্দশা সারা জীবনের মতো দূর হয়ে যায়। রমলা, তুমি তো মুড়ি চানাচুর সাপ্লাই করে অনেক বড় বিজনেস ওম্যান হয়ে গেলে। তোমার সফলতা দেখে আমি ভীষণ খুশি হয়েছি। তোমার জন্য আমিও বিজনেসে অনেকটাই লাভ করেছি। এইসব কিছু আপনার জন্যই সম্ভব হয়েছে স্যার। আপনি আমার মতো একজন গরিব মুড়ি চানাচুরওয়ালিকে এত ভালো একটা সুযোগ দিয়েছেন, তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সৌরভ রমলাকে মুড়ি চানাচুর সাপ্লাইয়ের জন্য বেশ অনেক টাকা পেমেন্ট করে দেয়। রমলা ও তানি এভাবে বাকি জীবন আনন্দে কাটিয়ে দেয়।